আসসালামু আলাইকুম। আজকে অনার্স ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর প্রথম ক্লাস, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 ফর অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টস। প্রথমে আমি সিলেবাস নিয়ে কথা বলি। সিলেবাসে কি কি আছে? অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সিলেবাসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে কি কি আছে? ভ্যালুয়েশন অফ শেয়ার এন্ড গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ারস, রয়্যালটি অ্যাকাউন্টস, বিজনেস কম্বিনেশন। বিজনেস কম্বিনেশন আন্ডারে আবার চারটে বিষয় আছে: অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, রিকনস্ট্রাকশন, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ অ্যাকুইজিশন বা হোল্ডিং কোম্পানি। আগের নাম ছিল হোল্ডিং কোম্পানি, এখন নতুন নামে এসেছে, আসলে ফাংশন একই। ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, ব্রাঞ্চ এন্ড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং, গভর্নমেন্ট বাজেট, জেনারেল ফান্ড এন্ড স্পেশাল ফান্ড রেভিনিউ, অপারেশন এন্ড অ্যাকাউন্টিং প্রসিডিউরস, নন-প্রফিট অর্গানাইজেশন এন্ড ইটস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং ফর এনজিও। অর্থাৎ মোট তোমাদের চ্যাপ্টার আছে 12টা। এতগুলো শিখতে হবে না, আমাদের যতগুলো শিখলে চলবে ঠিক ততগুলোই করানো হবে। সিলেবাস দেওয়া দরকার, তাই দেওয়া হয়েছে। যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে। তো আমি আজকে তোমাদের প্রথম ক্লাসে আলোচনা করব অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার। প্রথমে যদি কঠিন দিয়ে শুরু করি তাহলে আগ্রহ হারিয়ে ফেলবে। আমি চাই তোমরা শিখে আগ্রহ নিয়ে শেখো। আর শেখা মানে হচ্ছে বুঝে কোনো কিছু জানা, মুখস্থ করার চেষ্টা করবে না। যেহেতু এটা ক্লাস না, সরাসরি ক্লাস থাকলে তোমরা প্রশ্ন করতে পারতে, এখন এটা সরাসরি ক্লাস না, ভিডিও ক্লাস। তা আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করার। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা ভিডিওগুলো দেখে সাথে সাথে সাবস্ক্রাইব করবে, তাতে তোমাদের বেনিফিট বেশি। কেননা আমি একটা ক্লাস পোস্টিং দিচ্ছি, পরের ক্লাস যখন আবার পোস্টিং দিব, সাবস্ক্রাইব করা থাকলে অটোমেটিক্যালি তোমাকে গিয়ে নক করবে, তখন তুমি ক্লাসটা দেখতে পাবে। কাউকে তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না কখন নতুন ক্লাস এলো। সুতরাং আমরা আজকে শুরু করি সহজ চ্যাপ্টার দিয়ে, যা তোমরা যেন সহজে বুঝতে পারো। আর প্রথমেই কঠিন মনে হলে সেটা তোমাদের আগ্রহ নষ্ট করবে। যাক, আজকের আমাদের প্রথম ক্লাস এবং প্রথম আলোচ্য বিষয় হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্টস। আমরা রয়্যালটি অ্যাকাউন্টস নিয়ে এখন আলোচনা করব, এই নিয়মগুলো বলবো, আর চেষ্টা করব যে আজকে যতদূর সম্ভব এই সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা দেওয়ার। আজকের আলোচ্য বিষয় রয়্যালটি অ্যাকাউন্টস। তো এই চ্যাপ্টারে আলোচনা করার আগে আমরা নামকরণটা দেখে নিই। সাধারণত রয়্যাল থেকে রয়্যালটি শব্দটা এসেছে। আগে জমিদার বা রাজারা, নবাব, সম্রাট এদেরকে খাজনা দিত। যেমন আমরা বলি বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। অর্থাৎ দিল্লির সম্রাট নবাব সিরাজউদ্দৌলাকে বাংলা, বিহার এবং উড়িষ্যা শাসন করতে দিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এখানে স্বাধীনভাবে পরিচালনা করতেন, কিন্তু তাকে দিল্লির সম্রাটকে খাজনা দিতে হতো। এই সম্রাট, নবাব, জমিদার, রাজা, এই প্রথাগুলো বাতিল হয়ে গেছে। এখন এই রয়্যালটি চলে এসেছে একটা নির্দিষ্ট পণ্যের মধ্যে, নির্দিষ্ট সত্ত্বের মধ্যে। ধরো তোমার একটা জমি আছে, যে জমিতে, জমির নিচে কয়লার খনি আছে বা তেলের খনি আছে। তোমার পক্ষে সম্ভব না এই খনি থেকে তেল বা কয়লা উৎপাদন করা, কিন্তু আমার সে ক্যাপাসিটি আছে, আমি এই কাজে অভ্যস্ত। আমি তোমার সাথে চুক্তি করে নিলাম
যে আমি তোমার জমি থেকে কয়লা উত্তোলন করব, বিনিময়ে তোমাকে টন প্রতি এত টাকা দিব, বা তোমার জমি থেকে আমি তেল উত্তোলন করব, বিনিময়ে প্রতি লিটারে এত টাকা দিব। এইভাবেই তোমার সত্ত্ব, তোমার মালিকানা, তোমার জমি আমি ব্যবহার করছি। তোমার সত্ত্ব আমি ব্যবহার করছি, এই জন্য এর নাম হচ্ছে সত্ত্ব ভাড়া বা রয়্যালটি। আমরা সংজ্ঞাটা দেখে নিই। কোন সম্পদ ব্যবহারের অধিকার অর্জনের জন্য ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকেই সত্ত্ব ভাড়া বা রয়্যালটি বলে। কোন সম্পদ ব্যবহারের অধিকার অর্জনের জন্য, তোমার সম্পদ আমি ব্যবহার করব, সে অধিকার তুমি আমাকে দিচ্ছ, এই অধিকার অর্জন করলাম। ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে, আমি যে পরিমাণ ব্যবহার করব, তোমার জমি থেকে আমি 100 টন কয়লা উত্তোলন করেছি, তাহলে ব্যবহার পরিমাণ 100 টন, তার বিনিময়ে তোমাকে আমি ভাড়া দিব। বা তোমার জমি থেকে আমি 1000 লিটার তেল উত্তোলন করেছি, তার বিনিময়ে তোমাকে টাকা দিব। এই জন্য বলা হয়েছে ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে সত্ত্ব ভাড়া বা রয়্যালটি বলে। এই রয়্যালটি দুইটা কারণে হতে পারে। এখন এই রয়্যালটি দুই ভাবে চলে এসেছে, একটা সত্ত্ব ব্যবহারের জন্য এবং সত্ত্ব বিক্রয়ের জন্য। যেমন তোমার ফ্যানের ব্যবসা, তুমি ফ্যান উৎপাদন করে বাজারে বিক্রি করো, তোমার ফ্যানের নাম পাক ফ্যান, এটা বাজারে ব্যাপক চলে। কিন্তু আমি একটা ফ্যান উৎপাদন করেছি যার নাম হচ্ছে বাংলা ফ্যান, এটা কেউ কেনে না। কিন্তু আমি এখানে যদি পাক শব্দটা ব্যবহার করি, আমার ফ্যান কিনবে। তাই তোমার কাছে আমি অনুমতি নিতে গেলাম, বললাম যে তোমার নামটা আমি ব্যবহার করব, অর্থাৎ বাংলা পরিবর্তে পাক লিখবো, প্রত্যেক ফ্যানের জন্য তোমাকে আমি 100 টাকা দিব। অর্থাৎ এখানে আমি যতগুলো বিক্রি করব, বিক্রয়ের পরিমাণের উপর ভিত্তি করে আমি তোমাকে টাকা দিব। তাহলে তোমার প্রতিষ্ঠানের পণ্যের নামটা আমি ব্যবহার করেছি। তাহলে রয়্যালটি দুই ভাবে হতে পারে, একটা উৎপাদনের জন্য, অর্থাৎ তোমার খনি থেকে আমি পণ্য উত্তোলন করবো, এটা কয়লা হতে পারে, তেল হতে পারে, গ্যাস হতে পারে, বা তোমার নাম ব্যবহার করে আমি পণ্য বিক্রয় করব। তারপরে রয়্যালটি দুই ভাবে নির্ধারিত হতে পারে, একটা উৎপাদনের কারণে, একটা বিক্রয়ের কারণে। এই চ্যাপ্টারটি শেখার জন্য কিছু টার্ম জানা দরকার, কিছু শব্দ, কিছু শর্ত। যেহেতু এটা একটা চুক্তির মাধ্যমে হবে, চুক্তিতে কিছু শর্ত উল্লেখ থাকা দরকার। তার আগে দেখে নিয়ে এখানে দুইটা পক্ষ থাকবে, একটা লিজি ইজারা গ্রহীতা, একটা লিজর বা ল্যান্ডলর্ড ইজারা দাতা। ধরো তুমি জমির মালিক বা তুমি সত্ত্বের মালিক, সেক্ষেত্রে তোমার নাম হচ্ছে লিজর বা ল্যান্ডলর্ড ইজারা দাতা, আর আমি সেটা ভাড়া নিয়েছি, তাহলে আমার নাম লিজি বা ইজারা গ্রহীতা। তোমার সাথে আমার চুক্তি হবে, চুক্তির মাধ্যমেই নির্ধারিত হবে তোমার সাথে আমার লেনদেনটা কিভাবে হবে। যে ওয়ার্ডগুলি জানা দরকার তা হচ্ছে, যেমন 1 নম্বর অ্যাকচুয়াল রয়্যালটি, তোমাকে আমি কি পরিমাণ টাকা দেব একটা নির্দিষ্ট মেয়াদান্তে। মেয়াদান্তে এই জন্য বলছি, মেয়াদ মানে প্রশ্নে উল্লেখিত সময়। প্রশ্নে যে তথ্য দেওয়া থাকবে সেটা মাসের ভিত্তিতে হতে পারে, 3 মাস অন্তর অন্তর হতে পারে, 6 মাস অন্তর হতে পারে, 1 বছর অন্তর হতে পারে। যেহেতু আমি জানি না প্রশ্নে কি দেওয়া থাকবে, তাই আমি মেয়াদ আনতে বলেছি। যা হোক, প্রকৃত কাজের ভিত্তিতে নির্ধারিত সত্ত্ব ভাড়া বা খাজনাকে অ্যাকচুয়াল রয়্যালটি বলে। প্রকৃত কাজের ভিত্তিতে এই কাজটা বলতে বোঝানো হচ্ছে উৎপাদন বা বিক্রয়। তোমার সাথে যদি আমার চুক্তি হয় উৎপাদনের, সেক্ষেত্রে হবে উৎপাদন, আর তোমার সাথে যদি আমার চুক্তি হয় বিক্রয়ের, সেক্ষেত্রে হবে বিক্রয়। ধরে নিচ্ছি তোমার জমি আমি ইজারা নিয়েছি, জমির নিচে কয়লা আছে। তোমার সাথে আমার চুক্তি হচ্ছে যে আমি তোমার জমি থেকে কয়লা উত্তোলন করব, বিনিময়ে প্রত্যেক টনের জন্য 100 টাকা দিব। প্রথম বছরে আমি তোমার জমি থেকে 100 টন কয়লা উত্তোলন করেছি, সেক্ষেত্রে প্রতি টন 100 টাকা হিসাবে ভাড়া বা খাজনা নির্ধারিত হয়েছে 100 × 100 = 10,000 টাকা। এই জন্য বলা হয়েছে
যে পরিমাণ উত্তোলন হবে বা যে পরিমাণ কাজ হবে তার ভিত্তিতে নির্ধারিত খাজনাকেই অ্যাকচুয়াল রয়্যালটি বলে। এবার আসো মিনিমাম রেট। তোমার সাথে আমার চুক্তি হয়েছে যে পার টন তোমাকে 100 টাকা দিব, অর্থাৎ 50 টন হলে 50 ইন্টু 100 5,000, 100 টন হলে 100 ইন্টু 100 10,000, 150 টন হলে 150 ইন্টু 100 15,000, আর না হলে নাই, তাই না? তুমি শর্তে রাজি না। কোনো কারণে যদি আমি কাজ বন্ধ করে দিই তুমি ভাড়া পাবে না, এটা তোমার জন্য এক ধরনের লস। তুমি কখনোই চাও না যে কাজ বন্ধ রেখে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি বা কাজ বন্ধ করে দিই। তাই তুমি একটা শর্ত জুড়ে দিবা, কাজ হোক আর না হোক প্রতি মেয়াদান্তে আপনি আমাকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিবেন বা দিতে বাধ্য থাকবেন। এটাকে বলা হচ্ছে মিনিমাম রেট। ধরো চুক্তি অনুযায়ী প্রত্যেক টন কয়লা উত্তোলনের জন্য যদি তোমাকে আমার 100 টাকা দিতে হয়, 50 টনের জন্য 5,000 টাকা, কিন্তু তুমি শর্তে উল্লেখ করেছো যে মিনিমাম রেট হতে হবে 12,000 টাকা, অর্থাৎ আমার অ্যাকচুয়াল রেট 5,000 হলেও তোমাকে আমি 12,000 টাকা দিতে বাধ্য। এই জন্য বলা হচ্ছে উৎপাদন হোক বা না হোক একটি নির্দিষ্ট মেয়াদান্তে লিজে যে ন্যূনতম অর্থ ল্যান্ডলর্ডকে প্রদান করতে বাধ্য থাকে তাকে মিনিমাম রেট বলে। আমার অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 5,000, কিন্তু শর্ত অনুযায়ী তোমাকে আমি 12,000 টাকা প্রদান করতে বাধ্য। এই বাধ্যবাধকতা যেটা, সেটাই হচ্ছে মিনিমাম রেট। এর আরো কয়েকটি নাম আছে, যেমন ফিক্সড রেন্ট, দিতেই হবে। ডেড রেন্ট, তোমার প্রতিষ্ঠান বন্ধ কাজ যা হোক দিতেই হবে। সার্টেন রেন্ট, নির্দিষ্ট ভাড়া, একই কথা। এরপর শর্ট ওয়ার্কিং, ঘাটতি খাজনা। একটু আগে বললাম তোমার সাথে আমার চুক্তি অনুযায়ী আমি 50 টন কয়লা উত্তোলন করেছি 100 টাকা হিসেবে 5,000 টাকা, কিন্তু তুমি আমাকে শর্ত দিয়েছো 12,000 টাকা দিতে হবে। তার মানে এই যে 7,000 টাকা ঘাটতি তৈরি হয়েছে, এর নাম হচ্ছে ঘাটতি খাজনা। প্রকৃত উৎপাদন বিক্রয় একটি নির্দিষ্ট মেয়াদান্তে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, অর্থাৎ মিনিমাম রেট অপেক্ষা কম হয়, তবে তাকে শর্ট ওয়ার্কিংস বলে। অর্থাৎ আমার অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেট পর্যন্ত পৌঁছাতে পারেনি, তার চেয়ে কম হয়েছে, কিন্তু ওই ঘাটতি টাকাটা তোমাকে আমি দিতে বাধ্য হয়েছি, এটাকেই বলা হবে ঘাটতি খাজনা বা শর্ট ওয়ার্কিংস। অর্থাৎ শর্ট ওয়ার্কিংস ইকুয়াল টু মিনিমাম রেন্ট মাইনাস অ্যাকচুয়াল রয়্যালটি। সারপ্লাস বা উদ্বৃত্ত খাজনা, যদি মিনিমাম রেন্ট পর্যন্ত অ্যাকচুয়াল রয়্যালটি পৌঁছাতে না পারে, অর্থাৎ অ্যাকচুয়াল রয়্যালটি ছোট হয়, তাকে বলা হচ্ছে শর্ট ওয়ার্কিংস। কিন্তু যখন মিনিমাম রেট অতিক্রম করবে অ্যাকচুয়াল রয়্যালটি, অর্থাৎ তোমার সাথে আমার চুক্তি হচ্ছে মিনিমাম 12,000 টাকা দিব, কিন্তু আমি 150 টন কয়লা উত্তোলন করেছি, প্রত্যেক টন যদি 100 টাকা হয় সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 15,000 টাকা। আমার মিনিমাম রেন্ট ছিল কত? 12,000 টাকা, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটি 15,000 টাকা, অর্থাৎ অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেন্টকে অতিক্রম করেছে, তাকে বলা হবে সারপ্লাস বা উদ্বৃত্ত খাজনা। অর্থাৎ আমরা বলতে পারি যদি অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেট অপেক্ষা বেশি হয় তবে তাকে সারপ্লাস বলে, অর্থাৎ সারপ্লাস ইকুয়াল টু অ্যাকচুয়াল রয়্যালটি মাইনাস মিনিমাম রেট। এরপরে শর্ট ওয়ার্কিংস রিকুইপমেন্ট, ঘাটতি খাজনা পূরণ। তুমি শর্ত দিয়েছিলা যে মিনিমাম রেট 12,000 টাকা হবে, কিন্তু প্রথম দিকে যখন আমি কাজ শুরু করি তখন বিভিন্ন কারণে আমি নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারিনি। যেমন আমার কাজ শুরু করার জন্য বাইরে থেকে মেশিন আমদানি করতে হচ্ছে, মেশিনারি ইনস্টল করতে হচ্ছে, লোকজন নিয়োগ করতে হচ্ছে। প্রথম দিকে আমার অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেট অপেক্ষা অনেক কম হয়েছে। তখন তোমার কাছে আমি বলেছিলাম যে আমি একটা সুযোগ চাই আমার যে ঘাটতিগুলো হচ্ছে সেটা পূরণের। ব্যবসায়িক স্বার্থে সঙ্গত কারণে তুমি হয়তো রাজি হয়েছো যে ঠিক আছে আপনি পূরণ করবেন, তবে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেটা সারপ্লাস থাকতে হবে। ঘাটতি পূরণ করার জন্য সাধারণত সারপ্লাস থেকে নির্দিষ্ট মেয়াদের মধ্যে ঘাটতি পূরণ করা হয়, তবে এগুলি প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। কি থাকতে হবে?
ঘাটতি পূরণের শর্ত হচ্ছে সারপ্লাস থাকতে হবে। ঘাটতি পূরণ করার জন্য অতিরিক্ত খাজনা থাকতে হবে এবং একটা নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। অর্থাৎ তুমি আমাকে সুযোগ দিবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, আজীবনের জন্য নয়। তোমার সাথে চুক্তির শর্ত অনুযায়ী প্রতি মেয়াদ শেষে যদি বছরের অঙ্ক হয় তাহলে বছর শেষে আমি একটা নির্দিষ্ট অর্থ তোমাকে প্রদান করতে বাধ্য থাকবো। এটাকে বলা হচ্ছে পেমেন্ট, মানে খাজনা প্রদান। লিজিং মেয়াদান্তে যে অর্থ ল্যান্ডলর্ডকে প্রদান করে তাকে পেমেন্ট বলে। তবে পেমেন্টের শর্ত হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যেটি বড় তা প্রদান করতে হবে। ধরো উৎপাদন অনুসারে রয়্যালটি হয়েছে, তোমার সাথে আমার চুক্তি ছিল প্রত্যেক টনে তোমাকে আমি 100 টাকা দিব। সে অনুযায়ী আমি 200 টন কয়লা উত্তোলন করেছি, 200 × 100, অ্যাকচুয়াল রয়্যালটি 20,000, কিন্তু শর্ত অনুযায়ী মিনিমাম রেট ছিল 12,000। এক্ষেত্রে 12,000 এবং 20,000-এর মধ্যে 20,000টা বড়, সেক্ষেত্রে আমি 20,000 পেমেন্ট করব। কিন্তু যদি অ্যাকচুয়াল রয়্যালটি এবং মিনিমাম রেটের মধ্যে অ্যাকচুয়াল রয়্যালটি 10,000 হয়, মিনিমাম রেট 12,000 হয়, সেক্ষেত্রে 12,000 দিব। অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা থাকবে যেটা বড় হবে সেটাই প্রদান করব। 2, তবে যে বছর ঘাটতি পূরণ করা হবে সে বছর পেমেন্ট সমান অ্যাকচুয়াল রয়্যালটি মাইনাস শর্ট ওয়ার্কিংস। ধরো অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 20,000, তুমি আমাকে ঘাটতি পূরণের সুযোগ দিয়েছো 5,000, তাহলে আমি তোমাকে 15,000 টাকা দিব। ইরিকভেবল শর্ট ওয়ার্কিংস, অপূরণযোগ্য ঘাটতি। ঘাটতি পূরণের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ পার হয়ে গেলে আর ঘাটতি পূরণের সুযোগ থাকে না। সেক্ষেত্রে এটা ইজারাদারের দৃষ্টিতে ক্ষতি, তাই তা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয়। যদি ঘাটতি থাকে কিন্তু ঘাটতি পূরণের মেয়াদ না থাকে তবে তাকে ইরিকভেবল শর্ট ওয়ার্কিংস বলে। এটা লিজের জন্য ক্ষতি, লস বলে তা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হয়। এবার শর্ট ওয়ার্কিংস ক্যারি ফরওয়ার্ড, ঘাটতি খাজনা পরবর্তী মেয়াদে স্থানান্তর। তোমার ঘাটতি খাজনা আছে কিন্তু সারপ্লাস নাই, তার মানে এই বছর ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ঘাটতি পূরণের জন্য তা পরের বছরে স্থানান্তর করব। যদি ঘাটতি পূরণের মেয়াদ থাকে কিন্তু সারপ্লাস না থাকে তবে শর্ট ওয়ার্কিংসকে পরের বছর স্থানান্তর করতে হয়। কারণ আমরা জানি যে ঘাটতি পূরণের শর্তই হচ্ছে সারপ্লাস থাকতে হবে এবং মেয়াদ থাকতে হবে। দুইটা থাকলেই তবে ঘাটতি পূরণ সম্ভব। তোমার মেয়াদ আছে কিন্তু সারপ্লাস নাই, ঘাটতি পূরণ হলো না, তবে মেয়াদের পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে তা পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমি এখন পর্যন্ত 8টার টার্মসের কথা বলেছি, যে টার্মসগুলো জানা থাকলে তোমার জন্য এই অঙ্ক করা অত্যন্ত সহজ। এরপরে আমি কিছু জার্নাল শেখাবো এবং কিছু টার্মস নিয়ে কিছু ছক দেখাবো, যার মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক, এখানে জার্নাল হোক লেজার হোক, প্রত্যেকটা সহজে করা সম্ভব। সুতরাং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, কিভাবে আমরা জার্নাল করব, কিভাবে ছক দেখাবো, কিভাবে অঙ্ক করব। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।